আপনি তো অলওয়েজ হিট ফুয়াদ ভাই, মানে যা বলেন তাই হিট, আলোচিত সমালোচিত, কখনো কখনো বলি আপনি সুপারহিট। আপনি হেন কোনো বিষয় নেই জানিয়ে কথা বলেননি এবং বলবেন না, ভবিষ্যতে আপনার এই প্রগলভতা চলবে বলে আমি ধারণা করি। রাজনীতি, অর্থনীতি, ক্রিকেট, মুক্তিযুদ্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সর্বশেষ টকশো নিয়ে আপনার বক্তব্য আরও সুপার ডুপার হিট। এটি কি অন্যরা বলে না আপনি বলেন সে কারণে, না আপনি অ্যাটেনশন সিকার? ধন্যবাদ। দেখেন, রাজনীতি আমার কাছে পিওরলি এমপি মন্ত্রী হওয়ার জায়গা না। আমি যেটাকে বলি যে আমি আমার বিশ্বাস থেকে একটা চৈতন্যের রাজনীতি করি, যে একটা জাতির বেঁচে থাকার যে শর্তগুলো আছে সেগুলো যেখানে যেখানে পূরণ হচ্ছে না সেগুলো নিয়ে তর্ক তোলা, আলাপ তোলা, কথা বলা, এবং এই বিতর্ক এবং উন্মুক্ত উদার স্পেস যদি আপনি তৈরি না করেন তাহলে গণতন্ত্র সাস্টেইনেবল হবে না। এবং যে কারণে আমাদের এখানে হোঁচট খায় বারবার। আপনি দেখবেন যে আপনি যেহেতু লম্বা সময় সাংবাদিকতায় আছেন, আপনি প্রচুর প্রেস কনফারেন্স কভার করেছেন, আপনি দেখবেন না যে পৃথিবীর অন্য দেশগুলোর মতো আমাদের প্রধানমন্ত্রীকে কেউ কোনো টাফ কোশ্চেন করে, তেল আর 17 বছর তো করেই নাই, এত তেল, আমি বুঝে উঠতে পারলাম না যে উনি আসলে গত 2 মিনিট ধরে কি জিজ্ঞেস করলেন। তো এখন এই টাফ কোশ্চেনগুলো যদি করা না হয় তাহলে জাতির হয়ে আমার কথা বলার যে দায়, আমি তো রাজনৈতিক কর্মী, আমার দায়টা কি? আমার দায় হচ্ছে যার ভয়েস নাই, যেই কৃষক ভাইটা কথা বলতে পারছেন না সরকারের কাছে, যেই শ্রমিক ভাইটা কথা বলতে পারছেন না। গতকালকে আমি সৈয়দপুর এয়ারপোর্টে আপনার অজু করতেছি, সেখানে ক্লিনার ভাই এসে বললেন যে আমরা হইলাম এজেন্সি স্টাফ, যাদেরকে কোনো চুক্তি নাই, যাদের বেতনের কোনো ঠিক ঠিকানা নাই, আউটসোর্সিং, পার্মানেন্ট করা হচ্ছে না, কোনো বোনাস নাই। তারপরে হচ্ছে জানেন দালালরা একটা অংশ খেয়ে ফেলছে, এজেন্সি খেয়ে ফেলতেছে। তুমি আমাকে খুব হাত জোর করে বলছে যে স্যার আমার কথা একটু বলিয়েন আপনি। তো এখন এটাই তো আমার কাজ, আমার রাজনৈতিক কর্মী হিসাবে, যে আমি এই ক্লিনারের হয়ে কথা বলবো, সরকারের সাথে আমি তার দায় তুলে ধরবো, সরকারকে চ্যালেঞ্জ করব। আমি টেলিভিশন চ্যানেলগুলো দেখবেন যে জন্মদিনের উৎসব করে, আপনারা বিভিন্ন বার্ষিকী টার্ষিকী করেন, আমি প্রত্যেক প্রোগ্রামে গিয়ে কিন্তু মালিকপক্ষের বিরুদ্ধে কথা বলি ইনফ্যাক্ট। কারণ এই টেলিভিশন চ্যানেলগুলো, গণমাধ্যমগুলো তার কর্মীদের অধিকার রক্ষা করতে পারছে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ঠিক না, তার দারোয়ান পিয়ন থেকে শুরু করে তার প্রডিউসার, মেকআপ ম্যান, লাইটিংয়ে যে কাজ করছে যে ভাইটা, যারা আমাদেরকে সাজায় গুছায় আমাকে আপনাকে আজকে তুলে ধরতেছে, সেই পিছনের মানুষগুলো বেতন ভাতা, চাকুরির সম্মান, তারপরে নিশ্চয়তা, পেনশন, সেগুলো নিয়ে তার আসলে ভয়েস আছে কিনা? আপনারা যে আমাকে জাতির সব বিষয় নিয়ে কথা বলছেন, যাদের কারণে এই কাজটা আমরা করতে পারি, তাদের হয়ে আসলে কেউ কথা বলে কিনা? তাহলে রাজনৈতিক কর্মী হিসাবে আমার দায় হচ্ছে আমার মানুষকে নিয়ে কথা বলা কন্টিনিউয়াসলি। এবং এটা এমপি মন্ত্রী হওয়া তো একটা সস্তা কাজ, আমার জন্য এমপি মন্ত্রী হওয়া কোনো বিষয়ই না। চেষ্টা করেছিলেন? না, চেষ্টাই তো করি নাই। এমপি হওয়ার চেষ্টা বলতেছি নির্বাচন করেছি, জি, এমপি মন্ত্রী হওয়ার কোনো শর্টকাটে যায়নি। বলতেছি বাংলাদেশে আমার মতো লোকের এমপি মন্ত্রী হওয়া কোনো বিষয়ই না। বড় দলগুলো আমাদেরকে লুফে নেওয়ার জন্য বসে আছে, বহুবার অফার দিয়ে বসে আছে। কারা অফার দিয়েছে আপনাকে? দলে না যাই, একটু শুনি, দলের নামে না যাই, কিন্তু আমাদের একটা পয়েন্ট হচ্ছে এমপি মন্ত্রী হওয়াটা জরুরি না। জরুরি হচ্ছে আপনি মাটির জন্য লড়াই করছেন কিনা, আপনার মানুষের জন্য আপনি লড়াইটা করছেন কিনা। এবং আমরা এটা বুঝতে পারতেছি যে বাংলাদেশের মানুষের হৃদয়ে অবস্থান নেবার জন্য এমপি মন্ত্রী হওয়া জরুরি না। অবস্থানে যেটা জরুরি সেটা হচ্ছে আপনি তার হয়ে কথাটা বলছেন কিনা। তো এই জন্য আমার লড়াইটা অ্যাটেনশনের জন্য প্রয়োজন নয়। আমাকে আপনি কি অ্যাটেনশন দেবেন বাংলাদেশে? আমার তো বাংলাদেশের এলিট জীবনযাপন করবার সুযোগ আছে, আমার যে একটা শ্রোতা আছে, আমার একটা ডিগ্রি আছে, আমার বিদেশে ইউরোপে থাকার সুযোগ ছিল। এই রাষ্ট্র, এই দেশ নতুন করে আমাকে দেবার কিছু নাই। আমি কিসের অ্যাটেনশন সিক করব? আমি কি হইতে চাই? আমার তো অলরেডি এগুলো হওয়ার সুযোগ আছে। তাহলে আমি যা করতেছি কিন্তু প্রচণ্ড ঝুঁকিপূর্ণ কাজ। কন্টিনিউয়াসলি আপনার আওয়ামী লীগের নেতারা তাদের স্ক্রিনশট বিভিন্ন সময় আমাকে বিভিন্নজন দেখিয়েছে। আওয়ামী লীগের টেলিগ্রাম গ্রুপে আমাকে হত্যা করবার আলোচনা পর্যন্ত হয় বিভিন্ন জায়গায়, এখনও হচ্ছে। আগামী ডিসেম্বরে ফিরে আসবে, ছাত্রলীগের ছেলেরা কে কোন পোস্টে যাবে, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি বলতেছে তুই যদি দেশে গিয়ে একটা দুইটা ঘটনা ঘটাইতে পারোস তোদের পদ দিব। আমরা তাহলে রয়টার্সের খবরটা একটু দেখি না, যে যেহেতু চলেই এসছে, এটা তো বলছে যে রয়টার্স যে নেতাদের সহ শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে আত্মসমর্পণ করবেন দিল্লি থেকে।
তো এটা তো খুবই সুখের খবর, এবং ডিসেম্বর মাসটা তো আত্মসমর্পণের জন্য ঐতিহাসিক সময়। উনি 16 ডিসেম্বর আসলে বেশি ভালো হবে। তাহলে যেটা হবে, আমাদের স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে আরেকটা দিবস এই জাতিকে আর পালন করতে হবে না, আমরা একসাথে বিজয় দিবস পালন করব আর কি। আপনি তো আবার বিজয় দিবস পছন্দ করেন না, না এটা তো বিষয় আছে একটা। সেইটা পছন্দ করি না তা না, বিজয় দিবস আসলে কোন তারিখে হওয়া উচিত ছিল সেটা নিয়ে আমি তর্কটা তুলেছি, ওখানে আসতেছি। এবং আমাদের আত্মসমর্পণটা তো সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছে, আমাদের আইসিটি ট্রাইব্যুনালটা কিন্তু খুব বেশি দূরে না। প্রয়োজনে সেদিন শত শত শহীদ পরিবার, আহত পরিবার সবাই যাবেন। শেখ হাসিনা যদি ফিরে আসেন, তাকে ফুলের মালা দেবেন, তাকে যেভাবে রেড কার্পেট দিয়ে সম্বর্ধনা দেওয়া দরকার, একদম মানে কাশিমপুর, কেরানীগঞ্জ পর্যন্ত, যেখানে যেখানে 16 ডিসেম্বর, যেহেতু উনি ডিসেম্বরে আসবেন বলছেন সবাইকে নিয়ে, তো 16 তারিখে উনি আত্মসমর্পণটা করলে ঐতিহাসিক দিন হয়ে যাবে। কারণ এখানে আমরা যাদেরকে যুদ্ধে হারিয়েছিলাম, ভালো হয় আপনার ওই যে সোহরাওয়ার্দী উদ্যানেই তো আছে আইসিটি, ওখানে বড় সমাবেশ করে ঈদগাহ ময়দানে, প্রয়োজন ঈদগাহ ময়দান তো ঈদের নামাজ ছাড়া ব্যবহার করা যায় না, ওখানে বড় সমাবেশ করবে। কাদের কাছে করবেন আত্মসমর্পণ? রাষ্ট্রের কাছে করবে, আইসিটির কাছে করবে আত্মসমর্পণ। ওয়ারেন্ট ইস্যু করেছে কে? রাষ্ট্রের পক্ষ থেকে তো আইসিটি ওয়ারেন্ট ইস্যু করেছে। অতএব যারা ওয়ারেন্ট ইস্যু করেছে আত্মসমর্পণ তাদের কাছে করতে হবে। এবং তিনি যে সীমান্তেই নামেন, তাকে তো হাত করা পরে প্রিজন ভ্যানে উঠানো হবে। এটা তো মানে ইনএভিটেবল রিয়ালিটি আর কি। তো উনি আসতে পারেন, উনি বাংলাদেশের নাগরিক, ওনার তো বাংলাদেশে আসার 1000টা রাইট আছে, অধিকার আছে, এবং তার পাসপোর্ট, ট্রাভেল ডকুমেন্ট যাই দরকার হয় রাষ্ট্রকে সেটা দিতে হবে।